অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। একজন রোগাক্রান্তই শুধু বুঝতে পারেন সুস্থ থাকাটা কতটা সুখের, কতটা জরুরি। শারীরিক বা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। সময়, অর্থাভাব কিংবা অলসতায় নিতে পারেন না চিকিৎসকের পরামর্শ। স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতে তাই আমাদের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার সমাধান দিতে স্টুডিওতে আমার সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। শিশুর কাশি সাধারণ ঠান্ডা সর্দির লক্ষণ নাকি কোনো দীর্ঘমেয়াদী রোগের ইঙ্গিত? কাশি যদি সপ্তাহের পর সপ্তাহ চলতেই থাকে তাহলে অবহেলা না করে এর কারণ খুঁজে দেখা জরুরি। অ্যাজমা, অ্যালার্জি, সংক্রমণ সহ নানা কারণে শিশুর দীর্ঘস্থায়ী কাশি হতে পারে। প্রয়োজন সঠিক সময়ে তাই সঠিক চিকিৎসা। স্বাস্থ্যকতার আজকের বিষয় শিশুর দীর্ঘমেয়াদী কাশি ও প্রতিকার। আর এ বিষয়ে পরামর্শ দিতে আমার সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সারাবন তহুরা। দর্শক, সমস্যার কথা জানাতে যুক্ত হতে পারেন আপনারাও, ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। ডাক্তার সারাবন, আপনাকে স্বাগত স্বাস্থ্য কথায়। আমি যদি যেটি আমাদের আজকের বিষয় সেটি যদি আজকে বুঝে নিতে চাই যে দীর্ঘমেয়াদী কাশির কথা বলছি আমরা, শিশুর কাশি ঠিক কতদিন স্থায়ী হলে আমরা সেটিকে দীর্ঘমেয়াদী কাশি বলতে পারি? ধন্যবাদ। যদি শিশুর কাশি 2 সপ্তাহ বা 14 দিনের অধিক সময়ও থেকে যায় তখনই এটাকে আমরা দীর্ঘমেয়াদী কাশি বলে থাকি। একদম। সেই ক্ষেত্রে কারণগুলোর কথা একটু শুনবো। আচ্ছা, দীর্ঘমেয়াদী কাশি তো যে কোনো একটা গলায় ইরিটেশন হলে বা আপার এয়ারওয়ে নাকেও যদি ইরিটেশন হয় তাহলেও কিন্তু কাশি হচ্ছে, কিন্তু সেটা একটা সাময়িক। সামান্য একটা সর্দি কাশি থেকেও, ভাইরাল একটা ইনফেকশন থেকেও কাশি হতে পারে। কিন্তু যদি কাশিটা দীর্ঘমেয়াদী হয়ে যায়, যেটা 14 দিনের বেশি সময় ধরে অতিবাহিত করছে, নর্মাল কফ সিরাপে বা হোম যে রেমেডি সেগুলোতে ভালো হচ্ছে না, তাহলে কিন্তু বুঝতে হবে এটা একটা প্যাথোলজিক্যাল কারণ, মানে এটার মধ্যে কোনো একটা রোগ আছে, এটা নর্মাল কিছু না। সাধারণত দীর্ঘমেয়াদী কাশি কোনো কফ সিরাপই ভালো হয় না, সেটা বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের অ্যাজমা হতে পারে। নিউমোনিয়া সাধারণত দীর্ঘমেয়াদী পর্যন্ত যাওয়ার আগে কাশি ছাড়াও অন্য সিমটম দেখা যায়, যে বাচ্চা অনেক সিক হয়ে যায়, জ্বর আসে, তখন কিন্তু এটার একটা ট্রিটমেন্ট হয়। কিন্তু যেই কাশিটা শুধুই কাশি, আদার্স অন্য কিছু হচ্ছে না, সেটা হচ্ছে ওই অ্যাজমা কিংবা পোস্টোনাজাল ড্রিপ। পোস্টোনাজাল ড্রিপ হচ্ছে আপার এয়ারের অনেক সময় নাক বন্ধ থাকে, তখন সেই নাকের সিক্রেশনটা বাহিরে বের না হয়ে গলার পিছনে ইরিটেশন হয়, ওখানেই পড়তে থাকে, ড্রিপ পরে ওটা পড়ে, তখন একটা ইরিটেশন হয়। ওই কাশিটা কখনোই ভালো হতে চায় না। আমাদের দেশের ইনফেকশনের কারণে যেমন যক্ষ্মা, যখন একটা বাচ্চার কাশি 2 সপ্তাহের বেশি অধিক সময়ে থাকছে, অন্য কারণ পাওয়া যাচ্ছে না, ভালো হচ্ছে না, তখন যক্ষ্মা এবং আদার্স অন্য কিছু রোগ হয়। যেমন সিস্টিক ফাইব্রোসিস একটা রোগ আছে, সেটার জন্য হতে পারে। ইমিউনো ডেফিসিয়েন্সি, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং এটার জন্য ইনফেকশনটা ভালো হচ্ছে না, সেটাও হতে পারে। খুবই উল্লেখযোগ্য একটা কারণ যেটা বাচ্চাদের যেটাকে অনেক সময় আমরা আমাদের ধারণার বাহিরে, হঠাৎ করে শ্বাসনালী কিছু ঢুকে গেছে বাচ্চাদের, এই কাশি কিন্তু কোনো কিছুতেই ভালো হবে না। এই কাশি দীর্ঘমেয়াদী হবে যতক্ষণ পর্যন্ত এই শ্বাসনালীর ভিতর, যেটা ফুড পার্টিকেলস হোক, বাহিরের কোনো খেলনার কিছু হোক, মানে অনেক সময় হচ্ছে কিন্তু চলে যায় শ্বাসনালীর ভিতরে, ওটাও ফরেন বডি যেটাকে আমরা বলি, সেটা হলেও কাশি কিন্তু দীর্ঘমেয়াদী হবে। কাজেই দীর্ঘমেয়াদী কাশিকে অবশ্যই সিরিয়াসলি নিয়ে ডক্টরের পরামর্শ নিতে হবে। মানে কোনোভাবেই আসলে অবহেলা করা উচিত নয়। একদম। কারণগুলো জানলাম, সেই ক্ষেত্রে আপনি ব্যাখ্যা করলেন যে আসলে কোনগুলোকে দীর্ঘমেয়াদী কাশি বলবেন, কারণগুলো শুনলাম। কিন্তু আমরা দেখেছি শিশুদের সারা বছরই এক ধরনের সর্দি কাশি লেগে থাকে। সেই ক্ষেত্রে একজন বাবা মা কখন বুঝবেন যে সেটি দীর্ঘমেয়াদী কাশির লক্ষণগুলো কি কি থাকবে? আচ্ছা, আলাদা করে কি সেটি বোঝা যাবে কিনা, সাধারণ কাশির সাথে কোনো পার্থক্য থাকবে? ব্যাপারটা হচ্ছে কাশি কখনো সাধারণ কিছু হতে পারে না।
কাশি হচ্ছে রোগের লক্ষণ। যে কোনো ইরিটেশন বা প্রবলেমের প্রথম ধাপই হচ্ছে কাশি, যেটা এয়ার পলিউশন থেকেও হলেও কিন্তু দীর্ঘমেয়াদী কাশি হয়, কিন্তু সেটাও যখন রোগের দিকে যাচ্ছে। একটা বাচ্চার নর্মাল সর্দি কাশি বলে অ্যাকচুয়ালি কিছু নয়, যেটা আমরা খুব সহজে বলে থাকি। ব্যাপারটা এরকম না। যাদের হচ্ছে অ্যাটোপিক চাইল্ড, মানে যাদের অ্যালার্জিজনিত সমস্যা, তাদেরই আসলে দিনের পর দিন এই সর্দি কাশিটা লেগে থাকে। এই সর্দি কাশি যাদের লেগে থাকে তাদেরও ইভ্যালুয়েশন লাগবে। এটাকে সাধারণ বলে এটাকে মানে এড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই। ওই যে বললাম পোস্টোনাজাল ড্রিপ, সেটা কিন্তু আপার এয়ারে অবস্ট্রাকশন, নাকে পলিপ, অ্যাডিনয়েড বড়, তারপর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের হাইপার সেন্সিটিভিটি আপার এয়ারে, এগুলো প্রবলেমগুলো যদি সলভ না করেন তাহলে কিন্তু এটাকে সবসময় আমরা ভাবি যে নর্মাল সর্দি কাশি। আসলে সর্দি কাশি একটা নর্মাল জিনিস না। কাজেই এটা তো মানে আপনি আমার ধারণা আপনি বলতে চাচ্ছেন যে যারা অ্যাটোপিক চাইল্ড, যাদের অ্যালার্জির সমস্যা, যেমন এনভায়রনমেন্টাল একটা পলিউশন, যে ধুলাবালি কাছে গেল হঠাৎ করে কাশি হলো, চলে আসলো, ভালো হলো। কিংবা আরেকটা হতে পারে যে হঠাৎ করে গরম থেকে ঠান্ডা হলো, বৃষ্টি হলো, অনেকের ঠান্ডা বা কাশি সর্দি লেগে যাচ্ছে, সেটাকে আমরাকে নর্মাল ভাবছি, সেটাকে আবার ভালো হয়ে যাচ্ছে। কিন্তু এটার সঙ্গে যে দীর্ঘমেয়াদী আমি রোগগুলোর কথা বললাম, আপনি সম্ভবত সেটাকে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছেন। তো দীর্ঘমেয়াদী রোগগুলো যেটা, সেটার কাশিটা হচ্ছে একেবারেই ভালো হবে না। যেমন নর্মাল যে কাশি বলে আমরা করছি, যে যেমন হচ্ছে একটা ধুলার সংস্পর্শে আসলো, সেটা যদি আপনি হোম রেমেডি, যেমন গলাটাকে সুদি করার, হালকা কুসুম গরম পানি, একটু আদা চা খেলো, আরাম হলো, কাশি ভালো হয়ে গেল। কিন্তু যেটা রোগাক্রান্ত, যে সিস্টিক ফাইব্রোসিস বললাম, এটার সঙ্গে আদার্স এই কাশি ভালো হবে না। যক্ষার ট্রিটমেন্ট, টিবির ট্রিটমেন্ট না দিলে টিবির কাশি আপনার কোনোদিনই ভালো হবে না। ফরেন বডি, এই কাশিগুলো অনেক বেশি, মানে কাশি কখনোই রেমিশনে আসবে না। অনেক সময় অ্যালার্জির কাশি যেটা হয় কিছুক্ষণ পরে, তবে একটা অনেক সময় হয় যে বাচ্চাদের এক্সেসিভ ক্রাই থেকে কাশি হয়, যে অনেক বাচ্চা যে কোনো কিছুতে কিছুর জন্য বায়না ধরেছে, কান্না করছে, কান্না করতে 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 গলার উপরটা তার এত বেশি ইরিটেশন হচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, তখনও সে কাশি দিচ্ছে। সেটাকে আমরা একটা নর্মাল কাশি বলে ধরে নিতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি অ্যালার্জির প্রসঙ্গ আনলেন। অ্যাজমা বা অ্যালার্জির কাশির সাথে কি আসলে কোনোভাবে আলাদা করা যায় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আলাদা করা যায়, কারণ অ্যাজমা বা অ্যালার্জির কাশিটা সম্পূর্ণ একটা শুকনা কাশি, একটা ইরিটেশন থেকে হচ্ছে, এবং অনেক সময় বাঁশির মতো আওয়াজ বের হচ্ছে। এই কাশিটা যদি ট্রিটমেন্ট করা না হয়, এটা শ্বাসকষ্টের দিকে চলে যাবে। নিউমোনিয়ার শ্বাসকষ্টের দিকে চলে যায় কাশিটা, কিন্তু নিউমোনিয়ার সাথে অনেক জ্বর থাকবে, আদার্স অন্য প্রবলেম থাকবে, বাচ্চা বেশি সিক হয়ে থাকবে। আর অ্যাজমা অ্যালার্জির যে কাশিটা, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে বাচ্চাটার একদম একটা ড্রাই কফ, যেটা একদম হুইজিংয়ের মতো বাহির থেকেও শোনা যাচ্ছে। অনেক সময় মারা বলে যে আমি বুকে হাত দিয়ে টের পাচ্ছি যে আওয়াজটা, ঘর ঘর শব্দ পাচ্ছি, কিংবা আমি কান লাগালে একটা আওয়াজ পাই, এরকম ধরনের কথা বলে। এবং এটা দেখা যায় একটু বাচ্চা কাম কোয়াইট থাকলে ভালো থাকে। এবং সাধারণত একটা আমাদের প্রচলিত ধারণা আছে যে যখনই কাশি হয় বাচ্চাকে গরম রাখতে হবে। অ্যাকচুয়ালি দেখা যায় যে অ্যালার্জি, অ্যাজমার যে কাশিটা, বরঞ্চ ওকে ঠান্ডা ঠান্ডা রাখলে, একটা কুল এনভায়রনমেন্টে থাকলে ও কিন্তু কাশিটা কমে যায়। এবং ধুলাবালি, যে ইরিটেশন হচ্ছে যেটার থেকে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন থেকেই তো এটা হচ্ছে, যে হাইপার সেন্সিটিভিটি যে এয়ারওয়েতে থাকে, এটার জন্য ফুলে যাওয়ার জন্য অ্যাজমাটা হয়। সেখান থেকে যদি আমি ট্রিগার ফ্যাক্টর থেকে ওকে আমি বের করে নিয়ে আসি, তাহলে অ্যাজমাটা তখন ওই কাশিটা কমে যায়। ঘুমের আমরা যেটি দেখি যে রাতেই আসলে বাচ্চাদের অনেকগুলো অসুবিধার দেখা দেয়। দীর্ঘমেয়াদী কাশিতে মানে রাতে বা ঘুমের সময় যদি কাশি, এটি কি কোনো বিশেষ রোগের ইঙ্গিত দেয়? আচ্ছা, হ্যাঁ, বিশেষ রোগের ইঙ্গিত দেয়, যেটা আমি বললাম, যদি নিউমোনিয়া, যক্ষা, এটার সঙ্গে কোনো ডায়রেনাল ভেরিয়েশনের কোনো সম্পর্ক নাই, যে আমার দিনে কাশি বেড়ে যাচ্ছে, রাতে কম হচ্ছে, এটার সঙ্গে সম্পর্ক নাই। কিন্তু যদি আমার অ্যাজমা অ্যালার্জির কাশি হয়, সাধারণত এই কাশিগুলো
ভোর রাতে এবং শেষ রাতের দিকে হয়। পোস্টোনাজাল ড্রিপের জন্য যেটা হয় সেটা যখন অনেকক্ষণ বাচ্চা ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, সেই সময় বা তার থেকে যখন উঠে বসে তখন এই কাশিটা বেশি দেখা যায়। যদি এনভায়রনমেন্টাল, ধরেন অনেকের কটন ডাস্টের অ্যালার্জি, যেই শিমুলতলার বালিশে সে ঘুমাচ্ছে সেখানে দীর্ঘমেয়াদী শুয়ে থাকার জন্য যে রাতের বেলা ঘুমালো তখনই তার শেষ রাতে কাশি শুরু হয়ে গেল, এগুলো কিন্তু ভ্যারিয়েশন আছে সাধারণত এই অ্যাজমা অ্যালার্জি কাশিগুলো। আদারওয়াইজ অন্যগুলোর আপনি কখনোই এরকম বলতে পারবেন না। কাজেই দীর্ঘমেয়াদী যেমন ফরেন বডি, ওটার কিন্তু আপনার দিন রাত 24 ঘন্টা এসে যতক্ষণ পর্যন্ত এটা আপনার বের না করে ফেলবেন শ্বাসনালী থেকে, এটা কিন্তু কাশি চলতেই থাকবে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার কাছ থেকে একটু শুনে, তার সমস্যা শুনে আমরা একটা বিরতিতে যাব। তার আগে তার সমস্যার কথা শুনে নিই। দর্শক, নাম বলে প্রশ্ন করুন, আমাদের চিকিৎসক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, শুনতে পাচ্ছি আপনাকে, নাম বলে প্রশ্ন করুন। আমি সিরাজগঞ্জের রফিক। জি, বলুন, আপনার সমস্যার কথা বলুন। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও দর্শকদের আমাদের সাথে যুক্ত করব, শুনবো তাদের সমস্যার কথা, পরামর্শ নিশ্চয়ই পাবে আপনার কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আবারও আলোচনা করব। স্বাস্থ্যকথা একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্যকথা। আজকে আমরা কথা বলছি শিশুর দীর্ঘমেয়াদী কাশি ও প্রতিকার, আর এই বিষয়ে পরামর্শ দিতে আমার সাথে রয়েছেন ডাক্তার সারাবন তহুরা। ডাক্তার সারাবন, আপনাকে আবারও স্বাগত বিরতির পর। আমরা কথা বলছিলাম যে আসলে সমস্যাগুলো নিয়ে, যদি একটু সমাধানের দিকে আসি, একদম প্রচলিত যেটি ঘটে সেটি দিয়ে যদি শুরু করি। শিশুর ক্ষেত্রে আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই, আমি বেশিরভাগ বলবো না, যে একটু কাশি হলো, শ্বাসকষ্ট হলো, ফার্মেসি থেকে একটা ওষুধ এনে খাইয়ে দেয়। এটি কতটা যৌক্তিক, মানে অভিভাবকদের এই কাজটা কতটা যৌক্তিক? আচ্ছা, ব্যাপার হচ্ছে যে কাশি যখন আমরা নিয়ে কথা বলি, কাশি আমরা শুনতে পাচ্ছি কাশি, কিন্তু কাশির কারণ বা ধরন কিন্তু অনেক প্রকার। কাজেই যে কাশি মানে একটা সিরাপ দিয়ে, জ্বর যেমন প্যারাসিটামল দিয়ে সকল প্রকার জ্বরই ভালো হবে, মানে রেমিশন হবে অ্যাটলিস্ট, পুরাটা কিওর না হোক, কিন্তু কাশির ব্যাপারটা তা না যে কফ সিরাপ বললে কোনো নির্দিষ্ট একটা সিরাপ নাই। এক একটা কাশির ধরন অনুযায়ী এক এক ধরনের, সেটা অনেক ধরনের ভ্যারাইটি। যেমন আমার নিউমোনিয়ার কাশি, যেমন যেটাকে আমরা কফ বের করার এক ধরনের কাশি ইউজ করি। একটা হচ্ছে যেটা আমার অ্যাজমা অ্যালার্জি জানি, তো সেটা হচ্ছে ব্রঙ্কোডায়ালেটর, সেটা অন্য জায়গায় একটা কাজ করবে। আমাদের দেশে মনে হয় এই পর্যন্ত যত ওষুধের মিসইউজ হয়, অ্যান্টিবায়োটিক তো একটা হয়, তো অ্যান্টিবায়োটিক বাহিরে যদি যেই ওষুধটা সবচেয়ে বেশি মিসইউজ হয় সেটার নাম হচ্ছে কাশির ওষুধ। এবং শুধু কাশির ওষুধ, নেবুলাইজার। এবং এমন একটা, আপনি যে ফার্মেসির কথা বলছেন, যখন ফার্মেসিতে যেয়ে বলে যে আমাকে একটা কাশির সিরাপ দেন, অ্যাকচুয়ালি এটা এমন না যে আমাকে একটা জ্বরের প্যারাসিটামল দেন। তখন এইটা কিসের কাশি না জেনে ফার্মেসির যে দোকানদার, সে আপনাকে হয় ব্রঙ্কোডায়ালেটর দিবে, আর না হলে একটা যে কোনো কফের, যেটা কাশির ভিতরে কফ বের করে, এই ধরনের একটা কাশি দেবে, কিন্তু সে জানে না এই কাশিটার কী কারণে। এই জন্য এটা সবচেয়ে বেশি মারাত্মক ব্যাপার। আমরা এই ব্যাপারটাকে একেবারে অ্যান্টিবায়োটিকের মিসইউজ নিয়ে আমরা কথা বলি, কফ সিরাপের মিসইউজ নিয়ে কথা বলি না। আরেকটা হচ্ছে নেবুলাইজার। নেবুলাইজার মেশিনের মাধ্যমে আমরা যেই ওষুধটা দিই, একটা হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ, যেটা সম্পূর্ণ অ্যাজমার ট্রিটমেন্ট। আরেকটা হচ্ছে ব্রঙ্কোডায়ালেটর, সেই ব্রঙ্কোডায়ালেটরটাও হচ্ছে অ্যাজমার ট্রিটমেন্ট। কিন্তু যে এখন যেহেতু কখনো দেখেছে ওষুধের দোকানদার যে অনেক কাশি নিয়ে গেছে, এই দুটা দিয়ে ভালো হয়েছে, ওই যে মাথায় ঢুকে গেছে, আপনি যখন যাবেন আপনাকেও বলবে যে ওই যে একটা নেবুলাইজেশন করে দিবে। এবং নেবুলাইজার মেশিন তো একটা মেশিন, এটার ভিতর কী ওষুধ দিবেন এটা কিন্তু এক একটা রোগ ভেদে চেঞ্জ হবে। কাজে আমাদের দেশে বাচ্চাদের ক্ষেত্রে এই মিসইউজটা সবচেয়ে বেশি। কাজেই আপনি কাশি কখন দীর্ঘমেয়াদী হয়, যখন অ্যাপ্রোপ্রিয়েট আপনার যে কফের ঔষধটা আপনার গায়ে পড়ছে না, তখনই কিন্তু এটা দীর্ঘমেয়াদী অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই একেবারেই উচিত না। হোম রেমেডি যেগুলো আমি করতে পারি,
যেটা আমার বাচ্চার কাশি হচ্ছে আপার এয়ারওয়ে ইরিটেশনের জন্য হচ্ছে, তাহলে আমি ওই যে হালকা কুসুম গরম পানি খেলো, গলাটা শুদ্ধি করার জন্য ওটার সঙ্গে মধু দিল, অনেক সময় আদার রস, কেউ তুলসী পাতা দেয়, এগুলো আমি বাসায় ইউজ করতে পারি। কিন্তু যখন একটা মেডিসিনে যাব তখন কিন্তু অবশ্যই আমাকে সেটি ডক্টরের পরামর্শ, যেমন বিশেষজ্ঞের। হ্যাঁ, যদি আমার বাচ্চা আমি জানি অ্যাজমা, তখন কিন্তু ডক্টর আপনাকে বলে দিবে যে অ্যাজমার যখন আপনার প্রকোপ হবে, যেমন এক্সাজারবেশন হবে, তখন এটা সে মা তখন জানে, তখন সে নিজে নিজে কিন্তু এই জিনিসটা দিতে পারবে, তখন তাকে এটা দিতেই হবে, কারণ এই বিষয়ে এডুকেশনটা তার আনতে হবে যে ওই কাশির সময় আমার এই ওষুধটা। কিন্তু আদারওয়াইজ আমি এটা জানি না, কিন্তু আমি যাচ্ছি দোকানদার একটা ওষুধ, এটা একেবারে, এতে হয় কি আমাদের কফটা ভালো দীর্ঘমেয়াদী হয় না। কোনো ক্ষতি তৈরি ক্ষতি তো করতে পারে। হবেই, কারণ ইনফেকশন হয়ে যায়। কারণ যখন কাশিটা ধরেন আপনার অ্যাজমার জন্য কাশি, আপনি সেই অ্যাপ্রোপ্রিয়েট ওষুধটা না দিয়ে অন্য একটা আপনি নর্মাল কফ সিরাপ দিচ্ছেন, সেটার জন্য সেটা আরো বেশি কিন্তু দীর্ঘস্থায়ী ওটার করে। ভিতরে জীবাণুটা ঢুকে আটকে যে গেল, ওটা তখন বেশি দিন থাকলে ওটা কিন্তু নিউমোনিয়া হয়ে গেল। একদম এই জিনিসটা কিন্তু আমরাই তৈরি করলাম। নানা ধরনের ক্ষতি তৈরি করে। একদম শেষ মুহূর্তে আছি আমরা। অভিভাবকদের দৈনন্দিন জীবনে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত শিশুর দীর্ঘমেয়াদী কাশি রোধে? যদি শিশু দীর্ঘমেয়াদী কাশি হয়, সবার প্রথমে দেখতে হবে আমার ঘরের ভিতরের পলিউশনটা কেমন, মানে আমাদের এয়ার পলিউশন বলতে আমরা সবসময় বাহিরের পলিউশনে নিয়ে কথা বলি, আসলে বাচ্চার পলিউশন রিলেটেড যে কাশি সেটা শুরু হয় ঘর থেকে। যেমন যাদের অ্যাজমা অ্যালার্জির সমস্যা আছে তাদের ঘরে একেবারেই কার্পেট জাতীয় জিনিস রাখা যাবে না। একদম। আমরা অনেকেই ভাবি বারান্দায় বসে স্মোক করলে হয়তো ঘরে বাচ্চার ক্ষতি হচ্ছে না, কিন্তু এগুলো এগুলো আপনাকে দেখতে হবে, ধুলাবালি মুক্ত পরিবেশে রাখতে একদম। হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সারাবন আমাদের সাথে আজকে স্বাস্থ্য কথায় সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায়। সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন।